অমৃত কথা। আজকের অমৃত কথার বিষয় হল বজবজ কালীবাড়ি ও খুকিমার গল্প। ধীরে ধীরে শীত পড়েছে এবার। হোগলা বনের উপর জমেছে কুয়াশার আস্তরণ। তার মধ্যেই ছোট্ট একটি কুটির, গোল পাতার ছাউনি, এক চালা। সেখানেই তপস্যা করছেন এক কালী সাধক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিথর নিস্তব্ধতা। মাঝে মাঝে সেই স্তব্ধতা ভেঙে দিচ্ছে পেঁচা, শেয়াল, কুকুরের ডাক। ছড়িয়ে রয়েছে ধিক ধিক করে চলতে থাকা আধপোড়া সব দেহ, পোড়া কাঠের গন্ধ। এমন সময় ডাক পড়ল তার। ধ্যান ভাঙতেই টের পেলেন হোগলার ছাউনির ফাঁক থেকেই যেন ঠিকরে ঢুকছে আগুনের আভা। কেউ আগুন জ্বালিয়েছে বাইরে, কিন্তু এই মধ্যরাতে কে এসে হাজির হয়েছে দুয়ারে? মৃত্যুর ঘটনা ঘটলেও ঘন জঙ্গল পেরিয়ে শ্মশান চত্বরে আসার সাহস দেখায় না কেউই। তবে দরজা খুলেই তিনি দেখলেন দুজন বিশাল আকার ছায়ামূর্তি। হাতে জ্বলছে মশাল, আর হাত বিশেক দূর দিয়ে বয়ে চলা গঙ্গার ধারে থমকে আছে 20 মণি নৌকো। তবে যা ভেবেছিলেন তেমনটাই সত্যি। ডাকাতরা এসে হাজির হলো দরজায়, কিন্তু এভাবে ডাকলো কেন তারা? লুট করার ইচ্ছে থাকলে তো পলকা দরমা ভেঙেই ঢুকতে পারত। বিষয়টা পরিষ্কার হলো খানিক বাদে। ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে। পানীয় জলের জন্যই তাই কুটির দেখে দাঁড়িয়ে পড়ায় শুনশান প্রান্তরে। সেই ফাঁকে হয়ে যাবে ভাগ বাটোয়ারাও। জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা। গন্তব্য আরও দক্ষিণে রামকেষ্টপুর, যার বর্তমান নাম কাকদ্বীপ রামকৃষ্ণনগর। লুট বন্টনের সময় সোনার অলংকার আর দামি থালা বাসনের মধ্যেই সাধকের চোখে পড়ল চকচক করতে থাকা পাথরের এক মূর্তি। দৈর্ঘ্যে মাত্র 1 হাত। আগ্রহে এগিয়ে এলেন সেই সাধক। ডাকাত সর্দার কেষ্টপাত্রকে জিজ্ঞাসা করলেন দেবীকে জল বাতাসা দিয়েছে কিনা তারা। আর তাতেই শঙ্কা জাগালো সর্দারের মনে। তবে কি রুষ্ট হয়েছেন দেবী? অভিশাপেই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি? না, আর সময় নষ্ট করা চলে না। কোষ্ঠী পাথরের তৈরি সেই মূর্তি সাধকের কাছে রেখেই চলে গেলেন ডাকাতরা। আর গঙ্গা তীরবর্তী ছোট্ট কুটিরে জায়গা হলো দেবীর। যে সময়টার কথা হচ্ছে সেটা 1892 কি 93 সাল। বজবজে এভাবেই হাজির হয়েছিলেন খুকিমা। ধীরে ধীরে সেখান থেকেই গড়ে উঠেছে বজবজ কালীবাড়ি। আর যে সাধকের কথা হচ্ছে তার নাম দয়াল ঠাকুর। পরবর্তী অমাবস্যাতে শ্মশানের মাঝে পঞ্চমন্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ স্থাপন করলেন সেই বিগ্রহ। তবে সেদিন দয়াল ঠাকুরের আশ্চর্য লেগেছিল অন্য এক জায়গায়। পাথরের তৈরি এই মূর্তি যে চুরি করে আনা হয়েছে কোনো রাজবাড়ি থেকে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তার কাছে। তার বিগ্রহের কারণ দেখা গেল এক গঠন অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি এই মূর্তি বড় কোনো পাথর থেকে কেটে বানানো। এমনকি দেবীর গলার নরমুণ্ডের মালাও খোদাই করে তৈরি। এ যে কোনো সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না, তা বুঝতে অসুবিধা হয়নি তার। পরে স্বামী পূর্ণানন্দই করেছিলেন সেই রহস্য উদ্ঘাটন। মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সুদূর বর্ধমান রাজবাড়ি থেকে। তবে রাজবাড়ি বলা ভুল হবে খানিক। রাজবাড়ি সংলগ্ন এক মন্দির থেকেই উঠিয়ে আনা হয়েছিল দেবী বিগ্রহকে। সেখানেই এই মূর্তি পুজো করতেন কালী সাধক কমলাকান্ত। ঐতিহাসিক শাক্ত কবি গায়ক সাধক কমলাকান্ত ভট্টাচার্য।
আর সেই মূর্তির সঙ্গেই জড়িয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। কমলাকান্তের জন্ম বর্ধমানের চাঁপা গ্রামে আনুমানিক 1769 কিংবা 72 সালে। ছোটবেলাতেই হারিয়েছিলেন বাবাকে, আর সেই শূন্যস্থানে জায়গা করে নিয়েছিল আধ্যাত্মিকতা। কিশোর বয়সেই বিশালক্ষী মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধিলাভ করেন কমলাকান্ত। বয়স যত বেড়েছে তার কালী সাধনার কথাও ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। বর্ধমানের মহারাজ তৈজস্ব চন্দ্রের ওরফে মহারাজ তেজচাঁদ এর কানে পৌঁছেছিল সেই কথা। তিনি কমলাকান্তকে আমন্ত্রণ জানান দরবারে। তার আধ্যাত্মিকতা ও শক্তি সাধনায় মুগ্ধ হয়েছিলেন দীক্ষায়। বর্ধমান রাজবাড়ির কাছেই বৌরাট অঞ্চলে তিনি কমলাকান্তকে তৈরি করে দেন এক মন্দির, আর সাধনার জন্য হাতখানেক এক পাথরের কালী মূর্তি। তবে সাধারণ পরিচিত কালী মূর্তির থেকে একটু অন্য এই বিগ্রহ। পায়ের তলায় নেই শিব। কথিত আছে কমলাকান্ত সাহিত্য অবস্থায় নিজের বুকের উপরে এই মূর্তি রেখেই আরাধনা করতেন দেবীর। তৈজস্ব চন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র পরবর্তীকালে শিষ্য ছিলেন কমলাকান্তের। তিনি দায়িত্ব নিয়েই করেছেন কমলাকান্তের সৃষ্টি সংগ্রহের পৃষ্ঠপোষকতা। 1821 সালে বোরহাটে মারা যান সাধক কমলাকান্ত। তবে থেকে যায় মন্দিরটি। চলত নিয়ম মাফিক পূজা অর্চনাও। তার বছর 60 পরে ঘটে সেই ডাকাতির ঘটনা। বজবজে দেবী বিগ্রহের প্রতিষ্ঠা হওয়ার পর দয়াল ঠাকুর মন্দিরের পুজোর জন্য আহ্বান জানিয়েছিলেন ফুল্লরা পীঠের পুরোহিত রামজি সাধুকে। তান্ত্রিক জীবনের আগে এই দুই সাধকই কাজ করতেন ব্রিটিশ বাহিনীতে। পরিচয় সেই সময় থেকে। অযোধ্যা নিবাসী বলভদ্র পাণ্ডে অর্থাৎ রামজি সাধু বেশ কিছু বছর ছিলেন বজবজের শতাব্দী প্রাচীন এই মন্দিরে। বিগ্রহের আগ্রহের কারণেই এর নাম হয় খুকিমাই। তা থেকেই ছোট্ট মফস্বলে খুকিমা হিসেবে বিখ্যাত হন ঐতিহাসিক দেবী মূর্তি। তবে এই পুরো গল্প অজানা হলেও রামজি সাধুকে অনেকেই চেনেন একটু অন্যভাবে। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাসে গোসাই বাবা চরিত্রটির আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি হলেন আসলে রামজি সাধু। আর ধাত্রী দেবতা যে মূলত তারাশঙ্করেরই আত্মজীবনী, তার উল্লেখ পাওয়া যায় এই চিঠিতে। মৃত্যুর আগের দিন অবধিও তার সঙ্গে পারিবারিক যোগাযোগ ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তিনিই তৈরি করে দেন রামজি সাধুর সমাধি। সে এক অন্য ইতিহাস। গোলপাতা সেই ছাউনি থেকে বজবজ কালীবাড়ির মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রামজি সাধুর আমলেই। গঙ্গার লাগোয়া অঞ্চলের প্রায় বানের জলে প্লাবিত হতো কুটির। বজবজেরই বাসিন্দা একটি যাত্রা দলের মূলত কর্মকর্তা অধর দাস ছিলেন রামজি সাধুর একনিষ্ঠ ভক্ত। সমস্যার সমাধান করতে তিনিই তৈরি করে দেন 8 ফুট বাই 8 ফুটের ছোট্ট একটি পাকা মন্দির। তবে ধীরে ধীরে পরিধি বেড়েছে তার। কালী মন্দিরের পাশাপাশি কালীবাড়ির প্রাঙ্গণে গড়ে উঠেছে একান্ত দেবদেবীর মন্দির। আর বর্ধমানের কমলাকান্তের সেই মন্দির মূর্তি চুরি যাওয়ার পর থেকেই যেখানে পূজিত হতো দেবীর মাটির মূর্তি। কালী পুজোর সময় চলত 3 দিন ব্যাপী উৎসব। তবে 2015 সালে সেই মন্দিরে পুনর্গঠন হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে 6 ফুট পাথরের কালী মূর্তি। পৃষ্ঠপোষক বর্ধমান রাজপরিবারই। বোরহাট আর বজবজ শতাব্দী পেরিয়ে এসে এই দুই শহরের মধ্যে এখনও ইতিহাস আর অতীতের সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে
এই দুটি মন্দির, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার শাক্ত সাহিত্য আর মাতৃ আরাধনার প্রাচীন গল্পেরা। শুনছিলেন অমৃত কথা। আজকের অমৃত কথাটি নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে।